আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ অর্ঘ্য দ্য বং এক্সপ্লোরার নিয়ে। আজ থেকে আমি অরুণাচল প্রদেশ সিরিজ শুরু করছি। অরুণাচল প্রদেশে ঘোরার জন্য 3টে সার্কিট মেন আছে। একটা ওয়েস্ট সার্কিট, মানে যেটা আমাদের ভুটান বর্ডারের সঙ্গে অ্যাটাচড, চায়না বর্ডারও আছে, যেটা আমরা নর্মালি তাওয়াং সার্কিট নামে পরিচিত, ফেমাস জায়গা তাওয়াং, সেটা হচ্ছে ওয়েস্ট সার্কিট। একটা হচ্ছে সেন্ট্রাল বা মিডল সার্কিট, যেটা ইটানগর থেকে সোজা ওপরে মেচুকা পর্যন্ত যায়। আর একটা হচ্ছে ইস্টার্ন সার্কিট, যেটা হচ্ছে আনিনির দিকে। তো এই 3টে সার্কিটে ইউজুয়ালি অরুণাচল প্রদেশ ভ্রমণ করলে আপনারা অরুণাচলটা পুরো এক্সপ্লোর করতে পারবেন। তো আজকে এই যে আমি অরুণাচল প্রদেশ সিরিজ শুরু করছি, সেটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট অরুণাচল সার্কিট, মানে তাওয়াং সার্কিট যেটা, সেইটা রিলেটেড, বাকিগুলো নয়। তো আজকের যে ভিডিও আমি শুরু করছি, এই ভিডিওটা থাকছে সাংটি ভ্যালি নামে একটা দিরাং থেকে 7.5 কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম, যেটা একদম ওয়েস্ট কামেং নদীর পাশ দিয়ে যাচ্ছে। এই সাংটিতে আমার থাকার অভিজ্ঞতা, আমি সাংটিতে যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের পুরো ট্যুরটা দেবো। আর হোমস্টেটা খুব ইন্টারেস্টিং, বেশ কিছু নতুন নতুন জিনিসপত্র আছে এই হোমস্টেটাতে, সেটা দেখাবো। এছাড়া আপনার কাছে আরও বেস্ট অপশান এই সাংটি ভ্যালিতে থাকার জন্য কি হতে পারে, সেটা আমি আমার আজকের এই ভিডিওতে বলবো। আর আমি একটা জিনিস বলে দিই যে দিরাং ইউজুয়ালি গুয়াহাটির পরে যারা আপনারা যান, তারা ফার্স্ট স্টে ইউজুয়ালি নামেরি ন্যাশনাল পার্ক অথবা ভালুকপংয়ে করেন। ভালুকপং হচ্ছে অরুণাচলের জাস্ট এন্ট্রি পয়েন্ট। কিন্তু আমি বলবো যদি সেটা করতে পারেন তো ভালো হয়। সেকেন্ড অনেকে দিরাঙে থাকে বা ফেরার সময় দিরাঙে থাকে। আমার যেহেতু একটু দিন কম ছিল হাতে, আমি গুয়াহাটি থেকে একটা একটু দূরে স্টে করেছিলাম রাত্রে, নিয়ে ভোর সকালবেলা একদম বেরিয়ে আমি সোজা সাংটি ভ্যালি চলে গেছিলাম। কিন্তু পৌঁছতে আমার ইভিনিং হয়ে গেছিলো। তার কারণ গুয়াহাটি এয়ারপোর্ট থেকে যদি ধরি, গুয়াহাটি থেকে এই সাংটি ভ্যালি বা দিরাঙের যে দূরত্ব, সেটা হচ্ছে প্রায় 309 কিলোমিটার। আবার দিরাং থেকে সাংটি ভ্যালির দূরত্ব প্রায় 7.5 থেকে 8 কিলোমিটার। ফলে সাংটি ভ্যালি যেতেই 8.5 ঘন্টা থেকে 9 ঘন্টা লাগে। এছাড়া ব্রেক দিতে দিতে 10 ঘন্টা লেগে যায়। ফলে খুব ডিফিকাল্ট একদিনে গুয়াহাটি থেকে সাংটি ভ্যালি যাওয়া। যাদের হাতে টাইম কম তারা একবারে করতে পারেন, কিন্তু আমি বলবো যাদের হাতে একদিন এক্সট্রা টাইম আছে তারা নামেরি ন্যাশনাল পার্ক অথবা ভালুকপংয়ে স্টে করুন। আর আমি এটা বলবো যে আপনারা দিরাঙে না থেকে এই সাংটি ভ্যালিতে থাকুন, কারণ দিরাং এখন অনেকটা কমার্শিয়াল প্লেস হয়ে গেছে। এখানে প্রচুর পরিমাণে মার্কেট, প্রচুর হোমস্টে, কনজেস্টেড একটা শহর হয়ে গেছে। সেক্ষেত্রে যদি আপনি দিরাঙের পাশেই প্রকৃতির কোলে একদম থাকতে চান, যেখানে আপনি পুরো নেচারটাকে এক্সপ্লোর করতে পারবেন এবং বেশ অনেক লোক কম, তো সাংটি ভ্যালি আদর্শ জায়গা, সাংটি ভ্যালিতে থাকুন। এছাড়া আমার এই ভিডিওতে আজকে আমি দিরাঙের যে টুরিস্ট স্পটগুলো আছে সেগুলোও বলবো। তার মানে দিরাং আর সাংটি ভ্যালি নিয়ে আজকের আমার এই ভিডিও। আর একটা কথা বলে দিই, অরুণাচল যেতে গেলে একটা ইনার লাইন পারমিট লাগে। সেই ইনার লাইন পারমিটটা আপনি অনলাইনে খুব সহজেই ওয়েবসাইটে থেকে করতে পারবেন, কাউকে দেওয়ার দরকার নেই। সেটাও আমি অরুণাচলের যে লাস্ট ভিডিও হবে সেখানেই বলে দেবো। আর অরুণাচল সিরিজের যে লাস্ট ভিডিও হবে সেখানে কিন্তু আমি অরুণাচলের এই তাওয়াং সার্কিটের যে ট্যুর আইটিনারি সেটাও আপনাদের দিয়ে রাখবো। তো চলুন শুরু করা যাক আমার আজকের অরুণাচল প্রদেশের সাংটি আর দিরাং পর্ব। এখন আছি ভালুকপং চেকপোস্টে, অরুণাচল ঢুকবো আমরা। এই যে এখানে আইএলপি চেক হয়। আইএলপি কী করে এখানে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিও লাস্টে আমি দেখিয়ে দেবো। এই হচ্ছে গেট, ডিস্টেন্সগুলো এখানে লেখা আছে। গুয়াহাটি থেকে সাংটি ভ্যালির দূরত্ব 308 কিলোমিটার মতো। সময় লাগে প্রায় 9.5 ঘন্টা থেকে 10 ঘন্টা লাগতে পারে, যেহেতু আপনি দুটো ব্রেক আশা করে দেবেন। ভালুকপং ক্রস করার পরেই ল্যান্ডস্কেপটা বেশ পরিবর্তন হয়ে যায়। আসাম থেকে যখনই অরুণাচল প্রদেশ ঢুকবেন তখনই দেখবেন যে ল্যান্ডস্কেপ একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সিনারিক বিউটি অসামান্য হয়ে উঠছে আস্তে আস্তে, চারিদিকে সবুজ। আর তার সঙ্গে দেখছেন আমাদের যখন যাচ্ছিলাম প্রচুর পরিমাণে ফগ রাস্তার মধ্যে চলে আসে এবং সেক্ষেত্রে ভিজিবিলিটি অনেক সময় প্রবলেম হয়। ফলে গাড়ি আরও স্লো করতে হয়, এতে আপনার টাইম কিন্তু আরও বেশি লাগতে পারে।
দেখতেই পাচ্ছেন ভিজিবিলিটি অনেক সময় 0 হয়ে যাচ্ছে প্রায়। আমরা এখন একটা হ্যাঙ্গিং ব্রিজে এসেছি, বেশ নড়ছে। আর এইটা হচ্ছে কামিং নদী। জানি না বুঝতে পারছেন কিনা ভিডিওতে, কিন্তু বেশ হ্যাঙ্গিং ব্রিজ মানে একদম হ্যাঙ্গিংই, বেশ নড়ছে। অরুণাচলে এরকম বেশ কিছু জায়গায় হ্যাঙ্গিং ব্রিজ আছে। এটা আমরা রাস্তাতে যাওয়ার পথে, সাংটি ভ্যালি যাওয়ার পথে রাস্তাতেই ব্রিজটা পেলাম। আর আশেপাশে কিছু দোকান আছে যেগুলোতে কিছু খেতে পারেন, ম্যাগি, মোমো, চা এসব পাওয়া যাচ্ছে। ভিউটা দেখাচ্ছে এখান থেকে, অদ্ভুত সুন্দর ভিউ। উপরে দেখা যাচ্ছে নাগ মন্দির। দিরাং যাওয়ার পথে আমরা এলাম একটা নাগ মন্দিরে, রাস্তাতেই পড়বে এটা নাগ মন্দির। এই সাংটি ভ্যালিতে প্রবেশ করলাম। এটা দেখছেন, এটা পুরোটাই সাংটি ভ্যালি। গুড মর্নিং। কালকে আমরা রাতে পৌঁছেছি। এটা হচ্ছে সাংটি ভ্যালি। এটা দিরাং থেকে মোটামুটি ওই 7 থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। দিরাংটা যেমন একটু টাউন বলতে পারেন, সাংটি ভ্যালিটা হচ্ছে একদমই ইন্টেরিয়ার ভিলেজ সাইড। আর এখানকার আমি যে হোমস্টেতে আছি, লানজম হোমস্টে, এইটা একদম নদীর পাশে ছোট ছোট কটেজ করা আছে, আমি দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা, তার সঙ্গে খুব নিরিবিলি, খুব কম লোক আছে এখানে। আর প্রকৃতির আওয়াজ খুব সুন্দর পাবেন। ঘুমোতে ঘুমোতে ঘরে বসে বসে একদম নদীর আওয়াজ, নদীর গর্জন শুনতে পাবেন। চলুন আমি এই হোমস্টের একটা ট্যুর আপনাদের করিয়ে দিই। যারা যারা আপনারা দিরাং আসার কথা ভাবছেন, তারা এই জায়গাটাতেও আসতে পারেন, ঘুরে যেতে পারেন, অথবা আমি বলবো 1 রাত বা 2 রাত এখানে থাকতে পারেন। এই আমাদের রিভার সাইড কটেজ। এই লানজাম হোমস্টের অনেকগুলো প্রপার্টি আছে, তার মধ্যে রিভার সাইড কটেজটা চেষ্টা করবেন নেওয়ার। এইগুলো হচ্ছে কটেজ, আর এখানে কিছু আছে। এখানে একটা বসার জায়গা করা আছে, উপরে শেডও আছে, বৃষ্টি পড়লে কোনো অসুবিধা নেই। তো নদীর ওপরে এই লানজাম হোমস্টের সবই ভালো ছিল। আমি যদি রিভিউ দিই, লোকেশান একদম 5-এ 5। এত সুন্দর একটা সাংটি ভ্যালিতে লোকেশান, একদম নির্জন, চারিদিকে পাহাড়ের কোলে এই হোমস্টেটা, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। খুব একটা সুন্দর সেরিন লোকেশান। কিন্তু একটাই, স্টাফের এমনি ব্যবহার খুবই ভালো ছিল, কিন্তু স্টাফরা খুবই আনপ্রফেশনাল। মানে হচ্ছে যে এরা লোকাল যে কিছু ভিলেজার তাদেরই অ্যাপয়েন্ট করেছিল, সেটা একদিকে ভালো, লোকাল লোকরা এমপ্লয়মেন্ট পাচ্ছে। কিন্তু আমার মনে হয় স্টাফেদের আরও একটু ট্রেনিং দরকার আছে, যে ট্রেনিংটা আমার খুবই অভাব মনে হচ্ছিলো এখানে। কেননা এদেরকে কিছু জিনিস বললে প্রথম কথা ওরা ভালো করে বুঝতে পারছিল না, প্রচুর সময় লাগাচ্ছিল। আমাদের মাঝে মাঝে একটা জিনিস আমরা খুঁজে পাচ্ছিলাম না, পরে শুনলাম সেটা ওরা নিয়ে চলে গেছে, ওদের ইচ্ছা করেছিল নিয়ে যেতে, নিয়ে চলে গেছিলো। মানে এরকম অদ্ভুত ধরনের কিছু ব্যাপার স্যাপার। আর একটা রিভার সাইড কটেজের একটা বলতে পারেন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কিচেনটা ওদের এখানে নেই। ওদের দুটো প্রপার্টি, আর একটা প্রপার্টি একটু ওপরের দিকে, সেখানেও হোমস্টে আছে, সেখানে কিচেনটা আছে। তো ওই সেখান থেকে একটু দূরত্ব আছে, মোটামুটি ধরুন 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার দূরে এই রিভার সাইড কটেজ। তো সেইখানে কিচেন থেকে ওরা গাড়ি করে খাবার এইখানে নিয়ে চলে আসে।
খালি চা বা ব্রেকফাস্ট সেটাই এখানে ক্যান্টিনে যা আছে সেখানে তৈরি হয়, কিন্তু বাকি যে বড় মিল সেইটা তৈরি হয় কিন্তু ওখানে। তার ফলে অর্ডারটা আপনাকে ইন অ্যাডভান্স দিয়ে রাখতে হবে এবং যখন যা ইচ্ছা সেটা নাও পেতে পারেন। এখানে একটা ইউনিক জিনিস আছে, এই যে ব্রেকফাস্ট করার জায়গা নদীর উপরে। নদীতে আমি নামছি, এখানে বেশ বসার কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, এটাও বেশ ইউনিক মনে হলো। এই যে নদীতে বসার অ্যারেঞ্জমেন্ট, এখানে একটা ব্রিজও করা আছে, ওখানে ফটোগ্রাফি করতে পারেন, ওখান থেকে ফটো তুলতে পারেন। ব্রেকফাস্ট টেবিলও করা আছে। অন্যরকম একটা ভাইব আছে। ব্রেকফাস্ট করার জায়গা এখানে, এটা 100 টাকা বেশি লাগবে পার হেড যদি এখানে আপনি ব্রেকফাস্ট করেন। এখানে বসার জায়গাগুলো, এই বসার জায়গাগুলোতে কোনো এক্সট্রা টাকা লাগবে না। এখানে আপনি বসতে পারেন, বসে চিল আউট করতে পারেন, চা খেতে পারেন। একদম জলের মধ্যে বসার জায়গাগুলো আছে, জলে পা ডুবিয়ে বসতে পারেন। সেদিন দোল ছিল, তো আমরা আবির নিয়ে গেছিলাম এখান থেকে, তো বেশ সুন্দর করে ওরকম একটা সুন্দর জায়গায় দোল খেললাম, বেশ একটা সুন্দর নতুন রকমের অভিজ্ঞতা সঞ্চয় করলাম। তবে এই ওদের আউটডোর লোকেশনে যে ব্রেকফাস্ট টেবিলগুলো আছে, মানে এই নদীর উপরের ব্রেকফাস্ট কাউন্টার, আর একটা জায়গায় একটা ব্রিজ আছে, সেই ব্রিজের উপর যে ব্রেকফাস্ট কাউন্টার, সেখানে খেতে গেলে কিন্তু আবার খরচ করতে হবে, মানে প্রতিজন পিছু 100 টাকা করে এক্সট্রা, মানে 100 টাকা করে দিতে হবে, যেহেতু ব্রেকফাস্টটা ফ্রি, কিন্তু এইখানে বসার জন্য আপনাকে প্রতিজন পিছু 100 টাকা করে চার্জ দিতে হবে। অরুণাচলে আজকে হোলি, অরুণাচলে হোলি খেলা হচ্ছে দিরাঙে হোলি খেলা হচ্ছে। বেরোলাম দিরাঙের সাইট সিং এর জন্য। বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই। প্রথমে আমরা যাচ্ছি চুক ভ্যালি। এখানে একটা ভালো জায়গা ছিল মান্ডালা টপ, কিন্তু আমাদের ড্রাইভার সাহেব বললেন যে মান্ডালা টপে প্রচণ্ড বরফ আছে, সেই জন্য যাওয়া যাবে না, চাকা স্কিড করে যাবে। সেই জন্য আমরা এখন দিরাং সাইট সিং করছি, আর এখন যাচ্ছি চক ভ্যালি। চক ভ্যালিতে শুনেছি অনেক ফ্লাওয়ার থাকে, দেখা যাক, বাইরের সিনটা দেখিয়ে দিই। এই হচ্ছে দিরাং শহর। বুঝতে পারছেন শহরটা বেশ কনজেস্টেড, প্রচুর কংক্রিটের বিল্ডিং আছে, সেই কারণেই আমি সাজেস্ট করেছি যে সানটেবিলিতে সেখান থেকে দিরাংটা ঘুরবো। চুকভ্যালিতে গিয়ে আমরা সবাই খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, তার কারণ যেরকম ছবি বা বিভিন্ন ভিডিওতে আমরা দেখে গেছিলাম চুকভ্যালি, সামনে এক্সপেকটেশন কিন্তু একদমই মেলেনি তার সঙ্গে। হয়তো চুকভ্যালিতে যে প্রচুর পরিমাণে ফুল হয়, যেটাকে চুকভ্যালি কসমিক ফ্লাওয়ার বা কসমস ফ্লাওয়ার বলে, লেবু গাছ, সেইটা এপ্রিল মাস থেকে শুরু হয়। তো আমি মার্চ মাসে গেছিলাম, সেই জন্য সেই ফুলটা খুব একটা পাইনি আমি। তো আপনারা যারা চুকভ্যালি আসছেন তারা যদি এই স্পেসিফিক টাইমের মধ্যে আসতে পারেন তবেই চুকভ্যালি আসুন, নাহলে আমি বলবো যে চুকভ্যালিকে সময় নষ্ট করবেন না। চুকভ্যালি না পেয়ে আমরা একটা সেরকম সুন্দর একটা জায়গা পেলাম, এটার কোনো জায়গাটার নাম নেই, রাস্তায় ঘুরতে ঘুরতেই পেলাম চুকভ্যালি যাওয়ার রাস্তায়। তো সেখানে নেমে একটু ফটোশ্যুট করলাম।
আমরা এখন এলাম হট স্প্রিং, দিরাঙে হট স্প্রিং উৎসবন। এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে ওদের নিচে নামতে হবে, এখান দিয়ে নিচে নামতে হবে। জানি না কতটা আছে, চলো যাওয়া যাক। অনেকটা নেমে গেছি, চলে গো যাচ্ছে পুনু। এসে গেছি হট স্প্রিং এ। এখন আমরা চলে এসেছি দিরাং মনেস্ট্রিতে। দিরাং মনেস্ট্রি বলাটি ভালো, তার নামটা খুবই শক্ত, থুপসুং দার্গিয়েলিং মনেস্ট্রি, এটা পুরো নাম। এই দিরাং মনেস্ট্রির অফিসিয়াল নাম থুপসুং দার্জিলিং মনেস্ট্রি। এটি 2017 সালের 5ই এপ্রিল হিজ হলিনেস 14th দলাই লামা উনি উদ্বোধন করেন। তার ফলে রিলেটিভলি এটা নতুন একটা মনেস্ট্রি এবং এটা একটা লার্নিং ইনস্টিটিউটও বটে। এখানে প্রচুর পরিমাণে ছাত্র আছে যারা বুদ্ধিজম নিয়ে পড়াশোনা করেন। এখানে হস্টেলও আছে এদের থাকার জন্যে। এছাড়া এখানে যারা তীর্থযাত্রী তাদের জন্য থাকার ব্যবস্থা করা আছে, মানে আপনিও চাইলে থাকতে পারবেন। এনাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়ে আপনি বুকিংয়ের ব্যাপারে সমস্ত তথ্য পেয়ে যাবেন। আর ভিউ দেখতে পাচ্ছেন, কত সুন্দর ভিউ। এই দিরাং মনেস্ট্রি থেকে নিচে পুরো দিরাং শহরটা দেখা যাচ্ছে। দিরাং মার্কেট এটা। আরেকটা হোমস্টেতে এলাম, টেন্টও আছে, কটেজও আছে। এখান থেকে ভিউটা দেখিয়ে দিই, এই যে ভিউ।
ভ্যালিতে এলাম আমরা। এখানে আমরা একটু আগে আছি হোমস্টেতে। মান্ডালা টপ দিরাং থেকে যেতে হয়। এটা এখানে 108টা বুদ্ধিস্ট স্তূপা আছে। এটা অনেকটাই ওপরে, মানে দিরাং হচ্ছে 5200 ফুট, আর এই মান্ডালা টপ হচ্ছে প্রায় 10,000 ফুট। আর সাংটি থেকেও মান্ডালা টপ যেতে আপনার একটু সময় লাগবে। এর দূরত্ব 39 কিলোমিটার, সময় প্রায় লাগবে 1.5 ঘন্টা। আর এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে, মানে দিরাঙে যে টেম্পারেচার সাডেনলি বুঝতে পারছেন 5000 ফুট উচ্চতা গেইন করছে মাত্র 39 কিলোমিটারে, মানে একদম সোজা স্টিপ কার্ভ আছে ওপরে ওঠার জন্যে। তো আমি যেহেতু একটু মার্চ মাসে গেছিলাম, ওপরে স্নো ছিল, ফলে আমাদের ড্রাইভার ভয় যেতে চাইলেন না, যাতে স্কিড করে যাবে বলছেন। আমরাও সেই রিস্কে গেলাম না। তো আমি কিছু ছবি দিয়ে রাখলাম মান্ডালা টপের। তো যারা আপনারা দিরাং যাচ্ছেন, তা আমি অবশ্যই সাজেস্ট করবো যে মান্ডালা টপ যান। তবে মান্ডালা টপ সকাল সকাল করে আসেই ভালো। বিকেলের পর বা দুপুরের পর থেকেই ওয়েদার খারাপ হতে শুরু করে, প্রচুর পরিমাণে ফগ এই মান্ডালা টপে থাকে, এবং বিকেলের দিকে অনেক সময় এমন ফগ হয়ে যায় যে আপনি পাশে কেউ থাকলে তাকে দেখতে পাবেন না বা আওয়াজ শুনতেও অসুবিধা হয়ে যায়। তো চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার, সকাল সকাল মান্ডালা টপ থেকে নেমে আসার। অরুণাচল প্রদেশে এন্ট্রি করতে গেলে একটা স্পেশাল পারমিটের দরকার পড়ে, যেটার নাম হচ্ছে ইনার লাইন পারমিট বা শর্টে ILP বলে। তো এটা ওয়েবসাইট থেকেই পুরো প্রসেসটা করা যায়, অন্য কাউকে আপনাকে দিতেও হবে না। তো আমি এটা নেক্সট ভিডিওতে আমি আপনাদের ডিটেলে এটা করে দেখিয়ে দেবো যে কী করে আপনি ILP নিজে নিজে করতে পারবেন। তো এই হলো আমার দিরাং আর শান্তি ভ্যালিতে ঘোরার এবং থাকার অভিজ্ঞতা। আর এর পরের যে পর্বটা আমি আনবো, সেটা যখন আমি দিরাং থেকে তাওয়াং যাব, সেই রাস্তাতে বেশ কিছু সাইট সিইং করে, সেটা আমি একটা পর্ব আনবো। তাওয়াংয়ের যে সাইট সিইংগুলো, তাওয়াং সিটির মধ্যে যে সাইট সিইংগুলো পড়ছে বা তাওয়াংয়ের মধ্যে সাইট সিইংগুলো, সেটা একটা পর্ব আনবো। আর তাওয়াং থেকে আরেকটা ট্যুর হয়, বুমলা পাস ট্যুর, সেইটা আমি আরেকটা পর্ব আনবো। তো আমি একটু সেপারেট পর্বগুলো আনবো, যাতে আমি আরও ডিটেলে আপনাদের ইনফরমেশনগুলো দিতে পারি, যেগুলো আপনাদের সুবিধা করবে অনেক। যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অরুণাচল প্রদেশ এখন প্রচুর মানুষ যাচ্ছেন, এপ্রিল মে খুব সুন্দর একটা সিজন এই তাওয়াং সার্কিট ভিজিট করার জন্য। সব জায়গা খোলা পাবেন, তার ফলে বন্ধুদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে তারাও উপকৃত হবেন। আর আমি তো আমার ভিডিও, আমি বলেছি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব এবং আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেই অভিজ্ঞতা। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।